স্যার, অ্যাকচুয়ালি আজকে যে আমরা ভিডিওটা করছি এটা সেই সমস্ত ছাত্রছাত্রীর জন্য যারা খুবই গরিব ছাত্রছাত্রী, কিন্তু কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সামর্থ্য তাদের কাছে নেই যে ইন্টারভিউ ক্লাসের জন্য আবার তারা ভর্তি হবে। কারণ নিজস্ব বিষয়ের জন্য হয়তো কোথাও গিয়ে ভর্তি হয়েছে, পড়াশোনা করেছে, তারা আশাবাদী যে তারা পরীক্ষাটা উত্তীর্ণ হবে। তো স্যার, আমরা তো ইন্টারভিউ ক্লাস বিভিন্ন রকম নিচ্ছি, তো আমরা সেটা পেড ভার্সনে ক্লাস করাচ্ছি, যেখানে ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম কোশ্চিন ডাউট থাকে তাদের, সেই কোশ্চেনের উত্তর আমি চাই আমাদের ইউটিউব মাধ্যমের সাহায্যে সবাই জানতে পারুক। যেমন স্যার, আজকে আমার 1 নম্বর কোশ্চেন, একজন স্টুডেন্ট, আমি যদি স্টুডেন্ট হই, আমি যদি ইন্টারভিউ দিতে যাই, তাহলে আমার পোশাক বা আমার বেস কি হওয়া উচিত? আচ্ছা, এটা নিয়ে তাহলে আমি শুরু করি। প্রথম কথা হচ্ছে, পোশাকের ক্ষেত্রে নারী এবং পুরুষদেরকে আলাদা করে চিন্তা করতে হবে। যখন পোশাকের কথা সে চিন্তা করবে, প্রথম হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রং নির্বাচন। পোশাকের রং নির্বাচনের ক্ষেত্রে প্রথম যেটা বলি সেটা হচ্ছে প্রত্যেকটি মানুষের কমপ্লেক্সন আলাদা। অর্থাৎ মানে আমি স্কিন কমপ্লেক্সনের কথা বলছি, অর্থাৎ তার ত্বকের বর্ণ বিভিন্ন রকম। অর্থাৎ কোনো মানুষ একটু ফেয়ার কমপ্লেক্সনের বা ফর্সা হন, কেউ একটু ডার্ক কমপ্লেক্সনের হন, একটু কালো হন, কেউ মাঝারি রঙের। যাই হন, একটা জিনিস মাথায় রাখতে হবে যে হালকা থেকে মাঝারি রঙের পোশাক হবে, খুব গাঢ় রঙের পোশাক ইন্টারভিউর ক্ষেত্রে নির্বাচন করা উচিত নয়। গাঢ় কোনটা? প্যান্ট হবে গাঢ়, প্যান্ট গাঢ় হবে, শার্টটা একটু লাইট হবে। কোন কোন রং নির্বাচন করা একদম উচিত নয় সেটা হচ্ছে, লাল রং কোনোভাবেই নির্বাচন করা উচিত নয়, হলুদ রং নির্বাচন করা উচিত নয় এবং কালো রঙও নির্বাচন করা উচিত নয়। যেমন একটা কনফিউশন আছে যেটা আমাদের ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে সাদা রং নির্বাচনের ক্ষেত্রে কিন্তু খুব দ্বন্দ্ব থাকে। আমি প্রথমেই বলি যে যেগুলো মডেল ইন্টারভিউ হয় ইনক্লুডিং আইএস, সাদা রং ডাইরেক্ট ধবধবে সাদা রঙের পোশাক কিন্তু সাধারণত কেউ নির্বাচন করে না। তার একটা বেশি কারণ আছে। সাদা রং বেশ কিছু চাকরি আছে যা ইউনিফর্মের সাথে যুক্ত থাকে। তবে বর্তমানে ক্রিম হোয়াইট বলে একটা রং আছে, সেই রংটা তারা ইউজ করছেন যারা ব্লেজার ইউজ করেন। কিন্তু প্রাইমারি বা চাকরি বা আমাদের যেটার জন্য আমরা কথা বলছি মেনলি এখানে আছে, সেইখানের সঙ্গে তো সাদা রং মানে সেই ইন্টারভিউর সঙ্গে ব্লেজার ব্যাপারটার যোগাযোগ বিশেষ একটা নেই, মানে ব্লেজার পরে যাওয়ার ব্যাপারটা থাকছে না। সেক্ষেত্রে আমার মনে হয় খুব আদর্শ রং হতে পারে নীলের কোনো কম্বিনেশন, অর্থাৎ স্কাই ব্লু, ঠিক আছে, পিঙ্ক হতে পারে কিন্তু হালকা, গাঢ় নয়, ঠিক আছে। এবার অনেকের বলুন, প্রশ্ন করুন, কি বলতে চাই? সাপোজ ড্রেস তো আপনি বললেন যেটা যে আমি হালকা কালার পরে যাবো, বা এটা হালকা থেকে মাঝারি, খুব গাঢ় নয়। আমি কি জিন্স ইউজ করতে পারি? না, পারেন না। জিন্স পরার, জিন্স শুধু নয়, আর একটু ভালো করে বলে দিই, পুরুষ যারা মাথায় ইন্টারভিউ দেন মাথায় রাখবেন, আপনার জিন্স যদি নাও হয়, বর্তমানে এক ধরনের কটন প্যান্ট বলে এক ধরনের প্যান্ট মানুষ ইউজ করে যার পিছনে দুখানা পকেট থাকে। এই ধরনের প্যান্ট ইন্টারভিউতে ইউজ না করাই ভালো। ইন্টারভিউতে ফর্মাল প্যান্টের একটা মডার্ন ড্রেসই থাকে। ফর্মাল প্যান্ট মানে দেখবেন ছিট কাটিয়ে ছাড়েই এখন বর্তমানে ব্যবহার করে আছেন দুটো ডার্ক প্যান্ট, এগুলো খুব আদর্শ প্যান্ট, ঠিক আছে। আর দুই হচ্ছে কমফোর্ট, আরাম। আর আরেকটা জিনিস আমি মানে ম্যাচিং করা হলে আমার দেখতে খুব ভালো লাগে, মানে যেটাকে আই শুটিং বলে, সেটা হচ্ছে জুতোর রং আর বেল্টের রং যদি এক হয়, এটা খুব ভালো লাগে দেখতে। অর্থাৎ জুতো যদি কালো হয় আর বেল্টও যদি কালো হয়, তাহলে তার যে কম্বিনেশনটা হয়, কম্বিনেশনটা ওভারঅল দেখতে খুব ভালো লাগে ছেলেদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে বলি, তারা মহিলাদের অনেকের একটা কনসেপ্ট থাকে শাড়ি পরতেই হবে, এটা ভুল ধারণা। সালোয়ার কামিজও পরতে পারে, কিন্তু তার মধ্যে সোভারিজম এবং যে ধরনের রং নির্বাচন করছেন এবং তার যে প্রিন্ট, সেই পোশাকটার উপরটা দেখে মনে হচ্ছে না তো যে আপনি যে স্কুলের শিক্ষকতা করতে যাচ্ছেন তার সঙ্গে মানানসই তো আপনার রং, তার উপরের পোশাকের যে ধরন, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং মহিলাদের ক্ষেত্রেও একটা জিনিস রেকমেন্ড করবো, পা ঢাকা জুতো পরে যেন তারাও যান, কারণ পা খোলা জুতা পরে না যান, পা ঢাকা জুতো, যেগুলো ইন্টারভিউর জন্য খুব আদর্শ বলেই আমার মনে হয়। ও স্যার, থ্যাংক ইউ স্যার। আরেকটা জিনিস, অনেক ছাত্রছাত্রী বা অনেক ছেলে যারা বর্তমান তো ট্রেন্ড যে দাড়ি বা গোঁফ রাখে, তো অনেকে দাড়ি গোঁফ রাখতে বেশি নিজেকে কমফোর্টেবল ফিল করে, তাহলে একটা যখন ইন্টারভিউ দিতে যাবে সে কি দাড়ি গোঁফ রাখতে পারে বা ট্রিম করতে পারে? একটা জিনিস বলেন, সেটা হচ্ছে ধর্মীয় বা সাংস্কৃতিক কারণ বলে একটা দিক আছে। মানে যেমন ধরুন পাঞ্জাবি ছেলেমেয়েরা, তারা তাদের একটা গ্রাউন্ড আছে, তারা দাড়ি দাগ রেখে থাকে। কিন্তু সাধারণ ছেলে মেয়ে যদি তাদের এই জাতীয় কোনো গ্রাউন্ড না থাকে, তাহলে ওয়েল সেভ থাকা, অর্থাৎ দাড়ি কাটা খুবই অসুবিধা কিছু নেই, কিন্তু গাল ভরা দাড়ি নিয়ে ইন্টারভিউ বোর্ডের কাছে অ্যাপিয়ার করা খুব একটা সহজ নয়। আচ্ছা, এই বিষয়ে আমি একটা কথা বলি। দীর্ঘদিন এটার সাথে যুক্ত থাকার জন্য আমি যদি আমার বেশ কয়েক হাজার স্টুডেন্ট
এখন বর্তমান স্কুলে চাকরি করছে না। তো তাদের ডেটাগুলো যদি কালেকশন করি, সেগুলো একদম প্রত্যক্ষ অভিজ্ঞতার সাথে বলছি। দেশ নিয়ে আমাদের নানা রকম মন্তব্য আমরা করি, কিন্তু আমি একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলছি, নানা রকম দেশ করে অনেক ছেলেমেয়েরা ভিন্ন ভিন্ন ভাবে চাকরি পেয়েছে। এমন নয় যে কোনো এই কালার জামা পরে সে চাকরি পেয়েছে, ওই কালার জামা পরে চাকরি পায়নি, এই ঘটনা কিন্তু ঘটেনি। ভিন্ন ভিন্ন কালারের জামা পরে আমার ছাত্রছাত্রীরা বর্তমান স্কুলে চাকরি করছে, আমি তাদের প্রত্যক্ষ করি। অনেক দরিদ্র পরিবারের ছেলে মেয়ে আছে যাদের সেরকম পোশাক মানে কালেকশন করার মতো সুযোগই ছিল না। তো এইখানে আমি তোমাদের একটা কথা বলবো যে মার্জিত একটা পোশাক, যে পোশাকটা পরে নিজেরা আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে, যদি নিজেকে মনে হয় যে আমি একটা শিক্ষক সুলভ পোশাক পরেছি, দ্যাটস এনাফ। তার কি রং, হালকা রংটা আমরা সবসময় ব্যবহার করি, যে যেহেতু টিচারদের সাথে হালকা কালার, এই কালারটা বেশি যায়, সেই কারণে যে কোনো হালকা কালারের, ছেলেদের ক্ষেত্রে জামা প্যান্ট হালকা কালারের ব্যবহার করছো। আর মেয়েরা অবশ্যই স্যার যেটা বলছিলেন, শাড়ি বা চুড়িদার যে কোনো একটা পরতে পারো। শাড়ি পরে চাকরি পেয়েছি দেখো আমার অনেক ছাত্রী আছে, চুড়িদার পরে চাকরি পেয়েছিল অনেক ছাত্রী আছে। আর হালকা পোশাকগুলো পরে যাচ্ছ, আর খুব বেশি মেকআপ টেকআপ এগুলো করতে যাবে না। সাধারণ যেটুকু পোশাকের সাথে আমাদের এই অলংকারের যে বিষয়গুলো, বিবাহিত মহিলারা যেগুলো বিবাহিতের জন্য যেগুলো হয় শাঁখা সিঁদুর, সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যদি আমাদের হাতে এক্সট্রা যে সব বিভিন্ন জ্যোতিষীর যে আংটিগুলো হয়, লাল নীল পাথর দেওয়া আংটি, হাতে সুতো বাঁধা, এগুলোকে রাখবে না, কারণ এগুলো থেকে ভীষণভাবে প্রশ্ন করা হয়। সরাসরি জিজ্ঞাসা করে যে আপনি নিজেই তো কুসংস্কারে আচ্ছন্ন, আপনি ছাত্রদের মধ্য থেকে কুসংস্কার দূর করবেন কি করে? সেই কারণে এক্সট্রা কোনো কিছু না রাখাই ভালো। আর নারী গম্ভীর বিষয়টা, এটা আমিও খুব প্রত্যক্ষদর্শী যে ক্লিন সেভ করে চাকরি পেয়েছে, গোঁফ রেখে চাকরি পেয়েছে, দাড়ি গোঁফ রেখে চাকরি পেয়েছে। এবার যারা দাড়ি শখের জন্য রাখতে চাইছো, স্যার যেটা বলছিলাম ধর্মীয় কারণ, ওটা তো আলাদা, তাদের ব্যাখ্যা তো আলাদা অবশ্যই আছে। যারা শখে রাখতে চাইছো তোমাদেরকে কিন্তু প্রশ্ন করতে পারে, ওনারা যদি প্রশ্ন করেন তার সন্তোষজনক উত্তর তোমরা তৈরি করে রাখবে। এমন নয় যে তুমি দাঁড়িয়ে রেখেছো বলে চাকরি পাবে না, কিন্তু যদি প্রশ্ন করেন যে ধর্মীয় কারণ নেই, তুমি শখের জন্য দাঁড়িয়ে রেখেছো কেন, তার সন্তোষজনক উত্তরগুলো তোমরা তৈরি করে যাবে। আমি একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা একটু শেয়ার করি। একজনকে প্রশ্ন করা হয়েছিল যে এরকম আপনি দাঁড়িয়ে রেখে ইন্টারভিউ দিতে এসেছেন কেন? উনি কিন্তু বলেছিলেন যে আমার স্কিনের সমস্যা আছে, তো ডক্টর আমাকে দাড়ি কাটতে নিষেধ করেছেন এবং খুব কম দাড়ি কাটতে বলেছেন আর কি, যে যত আমি কম দাড়ি কাটবো আমার এই স্কিনটা তত সুবিধা হবে। এটা খুব ভালো, এটা হচ্ছে জাস্টিফাইড রিপ্লাই। স্যার যেটা বললেন এটা খুব ভালো একটা কথা, যে আপনি যা করে যাচ্ছেন তার জন্য কিন্তু ন্যায্য ব্যাখ্যা যেন আপনার নিজের কাছে থাকবে। দাড়ি যদি মানে এই গ্রাউন্ডটা আমার যতটুকু মনে হয়, মানে আমার সিভিল সার্ভিসেও আমি যত ব্যাচমেটস দেখেছি বা অন্যান্য জায়গাতেও দেখেছি বা অন্যান্য পেশার দুনিয়াতেও দেখেছি, সেটা হচ্ছে দাড়ি রেখে আপনি পেশাতে আসুন বা ইন্টারভিউতে আসুন, এই গ্রাউন্ডটা যদি মেডিকেল গ্রাউন্ড হয় ইটস ওকে। যদি তা না হয়, সাধারণ ছাত্র, তাহলে চাকরি, আমি একটা জিনিস বলি, এমন কারো কিছু কিছু ছেলে মেয়ের কেরিয়ার থাকে, সেই কেরিয়ারে মানে তার মার্কস, যেমন আমি একটি চাকরি পেয়েছিলাম পিএসসি মিসলেনিয়াস থেকে। সেই চাকরিতে আমার মেইন পরীক্ষার নম্বর এত ছিল 2011 সালে, যে আমি যদি একটা লাল টি শার্ট পরে যেতাম তারপরেও আমার চাকরিটা হতো। আমি বোঝাই, আমি লাল টি শার্ট পরে গেলেও আমার চাকরিটা হতো কেন? আমার মেইন পরীক্ষাটা এমন লেভেলে ছিল যে আমি ইন্টারভিউকে নেগেটিভ করে দিয়েছিলাম। এরকম ক্যান্ডিডেট যদি হয় তাহলে সে পাবে। আমি বলছি ওভারঅল যে সমস্ত ছেলে মেয়েরা ওই লেভেলটাতে নয়, মাঝারি, যাদের কাছে ইন্টারভিউর 4 নম্বর 3 নম্বর 2 নম্বর ম্যাটার করে যায়, তারা যেন অনেকটা গুরুত্বপূর্ণ। ধরুন এমন ছাত্রছাত্রী আছে, ক্যান্ডিডেট আছে যার কাছে ইন্টারভিউ গুরুত্বহীন, ভালো করে বলি ক্লিয়ার হওয়া দরকার। এমন একটা খুব ন্যূনতম পার্সেন্টেজ ছেলে মেয়ে আছে যাদের কাছে ইন্টারভিউ নেগেটিভ, সে 0 পেলেও চাকরি পাবে, তার মার্কস হচ্ছে ওই লেভেলে, তাকে আটকানো অসম্ভব। আমি যদি মনে করি যে আমি ওই ধরনের ছাত্র, তাহলে আমি ব্যতিক্রম করব। কিন্তু যদি আমি তা না হই, তাহলে আমার মনে হয় আমার 4 নম্বর 3 নম্বর 2 নম্বরে আমি একটা লিস্ট থেকে বাদ হয়ে যাব। শুধু নয়, আমার জন্য বেশ কয়েকটা
শিক্ষাবর্ষ বা কয়েকটা আরো মানে একটা দীর্ঘ সময় চলে যাবে পরের সুযোগটা পেতাম, আমি যদি এরকম মাঝারি মানের কোনো ছাত্র হই, তাহলে আমার চলা বলা, কথা বলা, পোশাক, ইন্টারভিউ থাকাটা খুব দরকার। খুব আমার খুব সচেতন এবং সাবধান হওয়া উচিত বলে আমার মনে হয়। শিক্ষক সুলভ আচরণ, পোশাক, সব যেন শিক্ষক সুলভ, এটাই সবথেকে বড় কথা। দেখে জন্য মনে হয় ইনি সত্যিই পড়াতে এসেছেন। ওকে, থ্যাংক ইউ স্যার। পরের যে স্যার প্রশ্ন আমাকে থাকবে, যখন আমি ইন্টারভিউতে এন্ট্রি নেব, বোর্ডে এন্ট্রি নেব, তখন আমি কার পারমিশন নিয়ে ঢুকবো বা কভারটায় কিভাবে খুলে ঢুকবো? আচ্ছা, আমরা যখন পারমিশন নিয়ে ভেতরে যাব, এই ঘটনাগুলো দু রকমের হতে পারে। একটা হচ্ছে যে ইন্টারভিউ বোর্ডে পাঠানোর আগে ওদের ওখানে যেসব ছেলেমেয়েরা থাকে তারা হেল্প করে, তারাই বলে দেয় যে এরপর আপনি যান। তো যখন বলছে তখন দু রকমের ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যে দরজা বন্ধ থাকতে পারে, আর একটা হচ্ছে যে দরজা যদি বন্ধ থাকার সুযোগ না থাকে তাহলে একটা পর্দা দিয়ে টানানো, বলে দরজা বন্ধ থাকবে, না হলে একটা পর্দা থাকবে। ঠিকই ঠিক। হ্যাঁ, মানে ভিন্ন সব রুমের পজিশন একরকম হয় না। হ্যাঁ, ভিন্ন ভিন্ন রুমের অ্যারেঞ্জমেন্ট ভিন্ন ভিন্ন রকমের। মোটামুটি ভাবে হলে পর্দা থাকে, নাহলে দরজাটা বন্ধ থাকে। কারণ আমাদের কাজ হবে, যদি দরজা বন্ধ থাকে হালকা করে দরজাটাকে পুশ করে আমরা পারমিশন নেব, আর যদি পর্দা থাকে পর্দাটাকে অল্প একটু সরিয়ে পারমিশন নেব। এবার যখন আমরা পারমিশন নিচ্ছি, এখানে আমরা বাংলা বলতে পারি, আমরা ইংরেজি বলতে পারি। যদি আমরা এখানে ইংরেজি বলি, তাহলে বোর্ডে যারা থাকবেন তাদের ইংলিশে কথা বলার একটা প্রবণতা আসতে পারে। কারণ আমার যদি ইংলিশে স্বচ্ছন্দ হই, ইংলিশে যদি আমার কথা বলতে অসুবিধা না হয়, তাহলে তোমরা ইংলিশে পারমিশন নেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যাদের ইংলিশে কথা বলতে অসুবিধা আছে বলে নিজেরা মনে করবে, তারা পারমিশনটা বাংলাতে দেবে, এটা অনেকটা সেফ। এরপরে যখন আমরা দরজাটা অল্প ঠেলে বা আমরা পর্দাটা সরিয়ে পারমিশন নিচ্ছি, তখন ভেতরে কারা আছে দেখে বোঝার উপায় থাকে না, ম্যাক্সিমাম সময় দেখা যায় না। কোনো কারণে রুমের পজিশন অনুযায়ী যদি আমরা দেখতে পেলাম যে ভেতরে 3 জন ম্যাডাম আছে, তাহলে আমরা তখন ম্যামকে দেখতে পাচ্ছি, স্বাভাবিকভাবেই আমরা ম্যামকে সম্বোধন করে পারমিশনটা নিতেই পারি। কিন্তু যখন দেখতে পাচ্ছি না, বেশিরভাগ সময় দেখা যায় না যে ভেতরে বোর্ডে কারা আছে, তখন আমরা স্যার বলে সম্বোধন করে পারমিশনটা নেব। এখানে স্যার মানে সবসময় টিচার এমনটা নয়, আমরা অনেক সময় স্যার মানে পুরুষও নয়। হ্যাঁ, সম্বোধন করার জন্য স্যার শব্দটা ব্যবহার করি। অনেক সময় চপের দোকানে চপ কিনতে গিয়ে তারা বলে স্যার কটা চপ লাগছে, তারা সকালকে স্যার বলছে। তো কিছু সময় এরকম স্যার শব্দটাকে একটু সম্বোধন করার জন্য ব্যবহার করা হয়। আমরা যখন আননোন একটা জায়গায় প্রবেশ করছি, ভেতরে কারা আছে আমরা কিচ্ছু জানি না, 3 জন স্যার 4 জন স্যার থাকতে পারেন, 3 জন বা 4 জন ম্যাডামও থাকতে পারেন, আবার স্যার ম্যাম মিলিয়ে থাকতে পারেন, আমরা তো জানি না কে আছেন। যদি অজানা থাকে তাহলে স্যার বলে পারমিশন নেবে। ইংলিশে বললে মে আই কাম ইন স্যার, যেমন আমরা বলি, বাংলায় বললে স্যার আমি কি আসতে পারি। ওখানে দাঁড়িয়ে তোমার যে শব্দগুলো মাথায় আসবে মুখস্থ করে যাবে, যে আমাদের এখানে শুনে এগুলো মুখস্থ করে যাচ্ছ এমনটা না। ওই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি একটা পারমিশন নেব, পারমিশন নেওয়ার সময় তোমার যে বাক্যগুলো মনে আসবে সেই ভাষাতেই, নিজস্ব ভাষাতে তুমি একটা পারমিশন নেবে। যখনই পারমিশন নিচ্ছ একটু খেয়াল করবে বাংলা ইংলিশের ব্যাপারটা, যে এখানে ইংলিশে বললে ভেতরে কিন্তু ইংলিশে কথা বলার একটা টেন্ডেন্সি থাকে। যদি ইংলিশ অসুবিধা হয় তাহলে একদম বাংলাতেই পারমিশনটা নেবে। এবার যখনই পারমিশন নিচ্ছ ভেতর থেকে সাথে সাথেই বলে দেয় যে হ্যাঁ আসুন, সাথে সাথেই বলে দেয় বসুন। যখনই আসুন বলছে ভেতরে আমরা প্রবেশ করছি, ভেতরে প্রবেশ করার পরে আমরা এখানে একটা গুড মর্নিং, সুপ্রভাত বা নমস্কার কোনো কিছু একটা জানাতে চাইলে জানাতে পারি। এইটা কিন্তু বাধ্যতামূলক নয়, এটা জানালেও যে নাম্বার পাবে, না জানালেও সেম নাম্বার পাবে। কেন অপরিচিত মানুষজনকে আমাদের গুড মর্নিং জানাতেই হবে এমনটা নয়, কিন্তু এটা জানালে আমাদের একটা সুবিধা আছে। সুবিধা হচ্ছে আমরা যখন রুমে প্রবেশ করলাম, তারপরে আমি যদি আমার মতো করে একটু কথা বলার সুযোগটা পাই, আমি নিজে অনেকটা ফ্রি হয়ে যাব। হ্যাঁ, আমার একটা কনফিডেন্স আসবে, এই যে আমি একটু কথা বললাম। হ্যাঁ, একটু কথা বললে কি হবে, আমাদের একটা কনফিডেন্স চলে আসবে। সেই জন্য এটাকে নেওয়া আমাদের পক্ষে সুবিধাজনক। এবার বোর্ডে যদি স্যার ম্যাম মিলিয়ে থাকে, অবশ্যই আমরা ম্যামকে প্রথমে যদি নমস্কার জানাই, ম্যামকে প্রথমে নমস্কার জানাবো, তারপর স্যারদেরকে জানাবো। আর যদি 3 জনই স্যার থাকে তো তাহলে স্যারদেরকে আমরা জানাচ্ছি, 3 জন ম্যাম থাকলেও তাই ম্যামদেরকে আমরা প্রত্যেকে জানাবো। এখানে আমরা নমস্কারও জানাতে পারি, গুড মর্নিংও বলতে পারি। এবার গুড মর্নিং যখন আমরা বলবো, আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি।
ইন্টারভিউ শুরু মানে যখন ছেলেমেয়েরা যায় তখন সকালে গিয়ে ওখানে পৌঁছায়। এবার ইন্টারভিউ শেষ হতে হতে তাদের তো দুপুর পেরিয়ে যায় অনেক সময়। তো যখনই যায় তারা স্বাভাবিকভাবে বলে গুড মর্নিং স্যার। গুড মর্নিং শব্দটা যে সকাল হলে বলে বিষয়টা এমন না। হ্যাঁ, মানে ফার্স্ট যখন সাক্ষাৎ হয় তখন আমরা একটা গুড মর্নিং বলতে পারি, কিন্তু স্যারেরা খুব রিয়াক্ট করে। হ্যাঁ, যখন একজন স্টুডেন্ট বলেছে গুড মর্নিং স্যার, তখন বলে স্যার বলছেন এখনো কি মর্নিং আছে, তখন 12টা পেরিয়ে গেছে। তো যদি এইটা বলতে চাও একটু খেয়াল করবে টাইমটা নিয়ে। হ্যাঁ, আর নমস্কার বললে তো টাইমের বিষয়টা থাকছে না, টেনশনটা থাকছে না। এরপরে ওরা সাথে সাথে বলে দেয় যে আপনি বসুন। যখন আমরা বসছি, যিনি বসতে বলবেন স্যার হতে পারে, ম্যাম হতে পারে, তাকে একটা ধন্যবাদ জানানো, এটা মাস্ট। এটা আমাদের এটিকেটের মধ্যে পড়ে না, আমাদের যে বিষয়গুলো করে মার্কস দেওয়া হয় এটিকেট তার একটা পার্ট। এই ধন্যবাদ জানানোটা আমাদের এটিকেটের মধ্যে পড়ে, এটা বাধ্যতামূলক। এটা আমার সবাইকে জানানোর দরকার নেই, নমস্কারটা আমরা সবাইকে জানাবো, কিন্তু যখন আমরা ধন্যবাদ জানাচ্ছি যিনি বসতে বলবেন তাকে উদ্দেশ্য করে আমাদের ধন্যবাদটা জানালে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার এবার যে জায়গাটা স্যার, ধরুন আমাকে আমার সম্বন্ধে বলতে বলা হলো, যে আমাকে আমার সম্বন্ধে বলতে বলে, আমি কিভাবে শুরু করতে পারি? আচ্ছা, এই কোশ্চেনটা খুব কমন একটা কোশ্চেন। তার আগে একটু কথা বলি যে আপনাদের এই উদ্যোগটাকে ভীষণভাবে স্বাগত জানাই। একদম যেটা শুরুতে বললেন যে দরিদ্র ছেলে মেয়েদের জন্য আমাদের এই উদ্যোগ। তো এখানে একটা বিষয় আমরা মনে রাখবো, সেই পার্টটা হচ্ছে আমাদের এখন যারা ইন্টারভিউ বোর্ডে থাকেন তারাও জানেন, যারা ইন্টারভিউ দিতে আসছে এদেরকে বিভিন্ন কোচিং এ শিখিয়ে পড়িয়ে একদম দম দেওয়া পুতুলের মতো করে পাঠিয়েছে। এরা যা কিছু বলে সব সেই স্যারেদের শিখিয়ে দেওয়া গুলিগুলোকে মুখস্থ করার চেষ্টা করে। সেই জন্য ইন্টারভিউ বোর্ডে যারা থাকে তারা একটু নিজস্বতাটা দেখতে চায়। নিজস্বতাটা দেখতে চায় বলে এখন কোশ্চেনের ধরনগুলোকে একটু করে চেঞ্জ করে দেওয়া হয়। এটা একটা সিম্পল কোশ্চেন, অনেকজনকেই জিজ্ঞাসা করা হয় যে আপনি নিজের সম্পর্কে কিছু বলুন। এটা একটা প্রথম কোশ্চেন হিসাবে করা হয়। এই কোশ্চেনটা এখন একটু ঘুরিয়ে করা হচ্ছে যে আপনি নিজের সম্পর্কে কিছু বলুন, যেগুলো আমরা জানি সেইগুলো বাদ দিয়ে। তার মানে কি, স্যার যেটা মুখস্থ করে পাঠিয়েছিলেন সেই উত্তরটা আর বলতে পারছেন, তাকে নিজে থেকে উত্তরটা তৈরি করতে হবে। আমরা জানি মানে কি, আমরা নাম জানি, আমরা শিক্ষাগত যোগ্যতা জানি, আমরা অ্যাড্রেস জানি, বাবার নাম জানি, তাহলে এগুলো তো সে বলতে পারছে না। তখন তার পরের অংশটা তাকে বলতে হবে, তখন খুব টাফ হয়ে যায়, কারণ যেটা মুখস্থ করে গেছে সেটা তো বলার সুযোগ পাচ্ছে না। এই জায়গাটাতে তোমরা যেটা খেয়াল করবে, এর উত্তর মানে কি বলবো সেটা আমি বলছি না, কিন্তু কোন কোন পয়েন্টগুলোর উপর থেকে আমরা উত্তর সাজাতে পারি সেগুলো আমি পরপর তোমাদের সাপ্লাই করে দিচ্ছি। এগুলো থেকে তোমরা নিজেরা নিজেদের মতো তৈরি করবে, কোনো স্যারের কোনো নোট মুখস্থ করবে না, কোনো ইউটিউব দেখে কারো মুখস্থ করবে না, শুধু অভিজ্ঞতাটুকু নেবে, বাক্যগুলো নিজে সাজাবে, নিজের নলেজ দিয়ে সেগুলোকে বলবে, নিজের উপলব্ধি দিয়ে বলবে, এগুলোতে বেশি নাম্বার পাওয়া যাবে। এখানে আমরা নাম বলতে পারি, আমাদের শিক্ষাগত যোগ্যতা বলতে পারি, আমাদের পরিবার মানে বাবা মায়ের পরিচিতি দিতে পারি, আমাদের হবি বলতে পারি, আমার স্ট্রং পয়েন্ট বলতে পারি, আমার উইক পয়েন্ট বলতে পারি, আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে পারি। এই এতগুলো পয়েন্টের উপর থেকে আমরা বাক্য সাজাতে পারি। এবার যদি মানে সিম্পল কোশ্চেনটা করা হয় যে আপনি নিজের সম্পর্কে কিছু বলুন, তাহলে আমরা নাম, শিক্ষাগত যোগ্যতা এগুলো দিয়ে পরপর শুরু করবো। কিন্তু যখন বলা হচ্ছে যে আমরা যেগুলো জানি সেগুলো বাদ দিয়ে বলবো, তারপরে তখন নাম, আমার শিক্ষাগত যোগ্যতা, বাবার নাম, আমার ঠিকানা, এগুলো অলরেডি ওনারা জেনে গেছেন, এগুলো ফর্ম ফিল আপের সময় আমরা দিয়েছি। সেগুলো বাদ দিয়ে যেগুলো রইলো, আমার হবি, আমার শক্তি মানে আমার স্ট্রং পয়েন্ট, আমার দুর্বলতা, আমার ভবিষ্যৎ পরিকল্পনা, তখন এইগুলো থেকে বাক্যগুলো তৈরি করবে। উত্তরটা নিজের মতো করে নিজের ভাষায় বলবে। যখন বলবে তখন মনে যেন না হয় আমি মুখস্থ বলছি, যত মনে হবে আমি নিজের মতো করে বলছি, নিজের উপলব্ধি দিয়ে বলছি, সেগুলোতে বেশি মার্কস শেয়ার করতে হবে। আচ্ছা, আমি এই জায়গাটা স্যারের জায়গাটা একদম সহমত হয়, শুধু একটুখানি লাস্ট শেষ করে দিই। সেটা হচ্ছে স্যার প্রথম যে অংশটা অ্যানালাইজ করেছিলেন সেটা টেকনিক্যালি কি হয় ইন্টারভিউ অ্যারেঞ্জ করতে গিয়ে, সেটা হচ্ছে স্কুল সার্ভিস বা
ডিএলএড এর যে ইন্টারভিউ হয় সেটা পিএসসির মতো মডেল ইন্টারভিউতে কন্ডাক্ট করা যায় না। তার কারণ হচ্ছে একদিনে এত ক্যান্ডিডেটস থাকে এবং এক একটা যে ভেন্যুতে অ্যারেঞ্জ করা হয় সেই ভেন্যুতে এক একটা হলকে অনেক সময় প্লাইউড ইউজ করে তিনখানা একটা বড় হলকে তিনখানা রুম দেওয়া হয়, ঠিক আছে, প্র্যাকটিক্যাল ঘটনা। ফলে এক একটা বোর্ড শেষ করার জন্য এমন চ্যালেঞ্জ তৈরি হয়, আমাদেরকে মডেল ইন্টারভিউ মডেলটা বুঝতে হবে আর প্র্যাকটিক্যালি আমার যে অভিজ্ঞতা হবে, যার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে সে সেরা ইন্টারভিউ দেবে, পরিষ্কার কথা। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স মানে হচ্ছে আমার ভেন্যুটা, আমি যদি আশা করি পিএসসিতে একটা মিসলেনিয়াস বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের ইন্টারভিউর মতো করে আমি একটা ইন্টারভিউ রুম পাবো, তাহলে আমার প্রথম ভুল হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার রুমটাতে একটা প্লাইউডের দরজা হতে পারে, আর স্যার যেটা বললেন আমি একমত, পর্দা হতে পারে, দুটোর যে কোনো একটা কিছু হতে পারে। যেরকম সিচুয়েশন আমি সেরকম রিয়াক্ট করবো, এটা হচ্ছে মূল কথা। যেরকম সিচুয়েশন। আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওই গুড মর্নিং আর গুড আফটারনুন, আমার ছেলে মেয়েদেরকে যখন ক্লাসও হয়, আমি এটা অন্য যে কোনো ইন্টারভিউ ক্লাসে মনে করিয়ে দিই, সেটা হচ্ছে ওই মাঝামাঝি সময় যারা ইন্টারভিউ দেয় তাদের জন্য খুব বিপজ্জনক। 1টা 12:50 2:40 সে মর্নিং আর আফটারনুনের মাঝে ঘেটে ঘা হয়ে যায়। তো যখন তুমি মর্নিং আফটারনুন নিয়ে ঘাটছো বাবা, তুমি পরিষ্কার নমস্কারের শেপ থাকো, নমস্কারের শেপ থাকো, টেনশন নিও না। মাথার ভেতরে ওই গুড মর্নিং গুড আফটারনুনকে এমন জড়িয়ে দিও না, ঘড়ি দেখছো আর তুমি হার্টবিট বাড়াচ্ছ শুধু মর্নিং আর আফটারনুনের, যে আসল কথা তোমার মাথার বাইরে থেকে চলে যাচ্ছে, আসল বিষয় চলে যাচ্ছে। আর যাই করে থাকো, এডুকেশন স্যার যেগুলো বললেন যে এতগুলো বিষয় বলতে পারি আমরা, শুধু যাই বলো ইন্টারভিউ, একটা জিনিস মাথায় রেখো, তোমার ইন্টারভিউ টাইম 5 থেকে 7 মিনিট বাবা। 28 মিনিট 25 মিনিট 30 মিনিট আইএস বা বিসিএস ইন্টারভিউর মতো এতটা লেংদি নয়। সুতরাং নিজের সম্পর্কে বলতেই যদি আমার 4.5 মিনিট চলে যায়, তাহলে তাদের কথা বলার সুযোগ থাকে না, মানে আমি বোর করলাম, ঠিক আছে। শর্ট অ্যান্ড সুইট বলে একটা কথা আছে। শর্ট অ্যান্ড সুইট মানে হচ্ছে আমার প্রতি অ্যাট্রাকশন থাকলো, যা বলার ততখানি বললাম। আর বলার সময় একটু সাইকোলজিক্যাল একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি জোর করে কাউকে কিছু ইমপ্রেস করতে চাইছি না তো আমার বলার মাধ্যমে। অর্থাৎ ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, আমার ভালো লাগে বলে আমি এমন একটা জিনিস জাহির করে দিলাম যেন আমি ডিরোজিও লেভেলের। এই ধরনের জোর করে ইমপ্রেস করার চেষ্টা না করে সাধারণ যত বেশি থাকা যাবে, যত অর্ডিনারি থাকা যাবে, অর্ডিনারি ইজ এক্সট্রাঅর্ডিনারি, পরিষ্কার কথা, যে যত সাধারণ এবং সাধারণ নিখুঁত জ্ঞানী সে তত সুন্দর, সে তত আকর্ষণীয়, পরিষ্কার কথা। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর জিনিস স্যার, যখন ইন্টারভিউ আমার হয়ে যাবে তখন বেরোনোর সময় আমরা কি বলে বেরোবো? আচ্ছা স্যার, আমি আলোচনা করবো। আমাদের যখন শেষ হয়ে যাবে তখন ওনাদের বোর্ড থেকে একজন জানিয়ে দেবে যে এবার আপনি আসুন, বা আপনার শেষ হয়ে গেছে কোনো একটা কিছু, ওনারা জানিয়ে দেবেন। যিনি জানাবেন তাকে প্রথমে একটা ধন্যবাদ জানাবেন, বাকিদেরকে তারপরে প্রত্যেকে তখন ধন্যবাদ দেওয়াটাও কিন্তু আমাদের এটিকেটের মধ্যে পড়ে, এটার সাথে মার্কসের সম্পর্ক আছে। তো যিনি বলছেন, স্যার ম্যাম যিনি হোক না কেন, তাকে প্রথম ধন্যবাদ জানানো, তারপরে যারা থাকছেন তাদেরকে ধন্যবাদ দেওয়া দিয়ে এবার আমরা যখন চেয়ার ছেড়ে উঠবো, আমাদের প্রথম কাজ হবে যে মানে রুমের পজিশন আমার রকম পজিশন হতে পারে, তো আমরা চেয়ারটা ছেড়ে দুটো এক পা পিছিয়ে আসবো, স্যারেদের দিকে মুখ করে, মানে প্রথম থেকে স্যারেদের দিকে পিছন করে বেরিয়ে যাবো না, আমরা দুটো এক পা পিছিয়ে আসবো। পিছিয়ে এসে যদি সাইড হয়ে বেরিয়ে যাওয়ার সুযোগ থাকে, এটা সবসময় রুমের পজিশন অনুযায়ী নিজেদের বুদ্ধি কাজে লাগাতে হবে। যদি সাইড হয়ে বেরিয়ে যাওয়ার সুযোগ থাকে তাহলে আমরা সাইড হয়ে বেরিয়ে যাবো। আর যদি দেখা যায় যে আমাদের মানে যেখানে চেয়ার তার থেকে দরজাটা অনেকটা দূরে, অতটা তো আমরা পিছন দিয়ে হাঁটতে পারবো না, সেখানে 2 পা 4 পা আমাদের পিছিয়ে যাব, তারপরে একটু সাইড হবো, তারপরে পিছন করে আমরা বেরিয়ে যাবো। চেয়ারের বাঁ দিক দিয়ে বেরোনোটাই বেটার। আচ্ছা, এরপরে দেখি যে আমাদের বাঁ দিক ডান দিকের একটা বিষয়, এগুলো খুব এখন আলোচনা হয় আর এগুলো রুমের পজিশন অনুযায়ী। আমার দরজা যদি ডান দিকে হয়, আমি বাঁ দিকে বেরোবো কি? যেদিক দিয়ে দেখো, আপনার প্রশ্ন হচ্ছে মডেল ইন্টারভিউ একটা কনসেপ্ট বললেও স্যার যেটা বললেন আমি একদম একমত। সেটা হচ্ছে একটা রুমে আপনি কিভাবে বেরোবেন, সেটা রুমটা যেমন যেভাবে দাঁড়াবেন সেটা সুযোগ। শুধু একটা বেসিক জিনিস মেনটেন করলে দেখতে ভালো লাগে, সেটা হচ্ছে আপনি যদি সুযোগ পান যেটা দিয়ে ঢুকবেন তার উল্টো দিক দিয়ে বেরিয়ে আসুন, এইটা হলে খুব ভালো হয়। কিন্তু যদি না হয় কিছু তো করার নেই, না হলে কিছু করার নেই। ছোট ছোট রুমে মানুষের করে ইন্টারভিউ করা, ওই বললাম যে প্লাইউড বসিয়ে একটা হলকে অনেকগুলো বানানো। আর আরেকটা জিনিস হচ্ছে যেখানেই হোক, আপনার পর্দা দিয়ে হোক, রুম দিয়ে হোক, যখন শেষ নমস্কার করে আপনি ঘুরে গেলেন, আর উকি দেবেন না। উকি ঝুঁকি দেওয়া খুব নেগেটিভ অ্যাটিটিউডের মতো।
উকিঝুঁকি কিরকম, ঢোকার সময়ও এক ধরনের উকিঝুঁকির অ্যাটিটিউড থাকে। আমি আমার শরীরকে দেখালাম না, ঘাটটা একটু বাড়ি বা সামনে বাড়ি বের করে দিলাম, দিয়ে আমি নিজেকে স্যার আসবো, আমি মানুষটাকে ওনারা দেখতে পেলেন না। আবার যখন যাচ্ছি ওনারা নিজেদের মধ্যে ফিস ফিস করে বিড় বিড় করে অনেক কথা বলবেন, বলতেই পারেন। আমি হঠাৎ করে পিছন দিকে ঘুরে যেন একটু জানতে চাওয়ার আগ্রহ প্রকাশ করছি, বা পর্দাটা যখন টানছি বা দরজাটা লাগাচ্ছি আমি একটু আস্তে লাগাচ্ছি, যেন আমার সম্পর্কে কি বলছে এটা যেন আমি কান পেতে শুনতে পেলে ভালো হয়। এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ গুলো ভেরি নেগেটিভ। স্যারের সাথে আরেকটা বাক্য যোগ করি, ভীষণ স্যারের সাথে এই জায়গাটা একমত আর কি। ওখানে কোনো কৌতূহল না রাখাই ভালো। আর স্যারেদের লেখার জন্য যে প্যাড থাকে না, অনেকে একটু দেখার চেষ্টা করে যে প্যাডে কত নাম্বার দেওয়া হচ্ছে, উকিঝুঁকি দেওয়া। হ্যাঁ, তো এটা একেবারেই করা দরকার নেই, কারণ যে তিনজন স্যার তারা ঠিক করা না। সুতরাং ওখানে একটা সংখ্যা আমরা দেখতে পেলাম মানে সেটা আমার নাম্বার, এটা ভাবার কোনো রকম কারণ নেই। তো এগুলো একদম পুরো ব্যাড হ্যাবিট, এই হ্যাবিটে যাওয়ার কোনো দরকার নেই। আমার শেষ হয়ে গেছে, আমি ধন্যবাদ বা নমস্কার জানালাম, জানি আমি আমার মতো করে বেরিয়ে যাচ্ছি একদম স্বচ্ছন্দ, এটাই যথেষ্ট। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আজকে লাস্ট কোশ্চেন একটাই আমার, যেটা স্যার অ্যাকচুয়ালি গ্রামের ছেলে মেয়েদের মধ্যে অনেকের মনে হয় যারা খুব গরিব বাড়ির ছেলে মেয়ে, হয়তো পায়ে হাত দিয়ে প্রণাম করলে হয়তো বেশি তাদের কাছ থেকে একটু সিম্পেথি পেতে পারি। তাই অনেক ছাত্রছাত্রী মনে হতে পারে যে ইন্টারভিউ শেষে প্রত্যেকের পায়ে হাত দিয়ে প্রণাম করে বেরোবো, এটা কি করা পসিবল বা করা যেতে পারে? প্রথমেই বলে দিই এরকম প্রণাম আমি একবার পেয়েছি, একবার নয় আর দু একবার পেয়েছি। এতে আমি একেবারেই সন্তুষ্ট বা খুশি হইনি। শারীরিক অভিজ্ঞতা আছে না উনি বলতে পারবেন, আমার অভিজ্ঞতা আছে। প্রথমেই বলি, ইন্টারভিউতে যারা থাকেন তারা ইন্টারভিউয়ার, দে আর নট মাই টিচার্স। আমাদের শিক্ষক নয় যে আমি প্রণাম করবো। ইন্টারভিউয়ার ইজ নট মাই টিচার। এই ধারণাটা যদি পরিষ্কার হয়ে যায় তাহলেই আপনি দেখবেন আপনার মেরুদণ্ড সোজা আছে, আপনি স্বাভাবিক আসেন এবং আপনি নমস্কার জানিয়ে ফিরে আসছেন। অতিরিক্ত সম্মান, ওই যে আমি একটা জিনিস বলি, স্যারের সঙ্গে কথা বলতে বলতে তখন ভুলে গেলাম, আপনি বলতে আমার এটা মনে পড়লো। আপনি কোথা থেকে আসছেন? আমি অনেক জায়গা থেকে দেখছি, ইউটিউব ভিডিও দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এই তোমার বাড়ি কোথায়? উনি বলছেন স্যার এই প্রশ্নটি করার জন্য ধন্যবাদ। আমি অবাক হয়ে যাই, বাড়ি কোথায় এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইন্টারভিউয়ার ইজ এক্সপার্ট, ওনার কাজ হচ্ছে জিজ্ঞাসা করা। এই প্রশ্নটি করার জন্য কি তার ধন্যবাদ প্রাপ্য না? তাহলে এটি হাস্যকর বা দুর্ভাগ্যজনক নয়? প্রশ্ন হচ্ছে কখনো প্রণাম করবেন না। শুধু প্রণাম নয়, আপনার পুরো ইন্টারভিউ পিরিয়ডে দুটো জিনিস যেন বোঝা যায়, একটা হচ্ছে আপনার কনফিডেন্স, আপনার এটিকেট, আর নলেজ পার্ট যতটুকু আপনি এন্টারটেইন করতে পারলেন। আমি তোষামত করছি, আর তোষামতের শেষে আপনার কাছ থেকে কিছু বাড়তি সুবিধা বা সিম্প্যাথি চাইছি, এই আচরণ যদি বোঝা যায় তাহলে আপনার ওই প্রণাম আসলে বিপদ ডেকে আনবে, নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, এটুকু আমরা শেষ করছি। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।